ধর্ষকরা 7 জন ছিল বাবা, আর ওদের মধ্যে একজনকে আমি বিয়ে করতে চাই। হোয়াট? হ্যাঁ বাবা, ঠিকই বলছি আমি। ওই ছেলেকে বিয়ে আমার করতেই হবে। পুরো পরিবারের লোকজন সেজে গেল আমার কথায়। জানি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন আমায়, কিন্তু আজকে কোনো কিছুর তোয়াক্কা করব না আমি। কাউকে এই বিষয়ে কোনো কৈফিয়তও দিতে প্রস্তুত না আমি। আর এই কথাটি জোরেই বলে ফেললাম সবার সামনে। তারপর মজলিস থেকে উঠে আমার ঘরে চলে গেলাম। আজকে নিজের মধ্যে একটা প্রশান্তি অনুভব করছি। সবার সামনে এরকমভাবে কথা বলতে পেরে খুব ভালো ফিল করছি আমি। এই প্রথম আমার পরিবারের সামনে এমন উঁচু গলায় কথা বললাম। আর এ নিয়ে আমার ভেতরে কোনো অনুতপ্ত কাজ করছে না, বরং মনে হচ্ছে আরও আঘাত দিয়ে কথাগুলো বলা উচিত ছিল। সম্ভ্রান্ত এক বড় পরিবারের জন্ম আমার। বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি আমি। কখনো কোনো ব্যাপারে আমার চাওয়া না পাওয়া হয়ে ওঠেনি। আর পরিবারের আদর, সে তো আর বলে বোঝাবার মতো নয়। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা। ওনার রাজকীয় চলাফেরা, সবার সামনে থেকে নেতৃত্ব দেওয়া, এলাকার সবাই ওনাকে সম্মান দেওয়া, সবই তার রাজকীয় চলাফেরা প্রতীক বহন করে। এত সব কিছুর মাঝেও তিনি তার মেয়েকে সময় দিতেও এতটুকু ভুল করে না। আর আমার চাওয়াকে তো নিমিষেই মিটিয়ে দিত বাবা। তাই তো আমার কাছে বাবার জনপ্রিয়তা সবার তুঙ্গে। কিন্তু এত প্রভাবশালীতার মাঝেও আমার সাথে এরকম এক ভয়াবহ ঘটনা ঘটবে তা কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। এমনকি কারোর সাথে ব্যক্তিগত শত্রুতাও ছিল না আমার বা আমার পরিবারের। যদিও ব্যাপারটা আমার পরিবারের বাহিরে কেউ জানে না, কিন্তু জানতেই বা কতদিন। আর এই চিন্তা নিয়েই আমার পরিবারের এত মাথা ব্যথা। তাই তো আমাকে ফিরে পেতেই সবাই এমন ঘোট পাকিয়ে প্রশ্ন উত্তর পর্ব চলল বেশ কিছুক্ষণ। কিন্তু আমার কঠিন থেকে কঠিনতম কথার বেড়াজালে সবাই যে হতবাক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই 3 দিন আমার পরিবার আমাকে হন্য হয়ে খুঁজেছে, কিন্তু কোনো খোঁজ মিলাতে পারেনি। তাই তো আমার কাছ থেকে বারবার জানার চেষ্টা করেছে আমি ওদের কাউকে চিনতে পেরেছি কিনা। আমি জানি না ওদের পেলে কি করবে আমার পরিবার। তবে আমি নিশ্চিত এত বড় ঘটনা এমনিতেই আমার পরিবার ছেড়ে কথা বলবে না কাউকে খুঁজে পেলে। এর মধ্যে আমার বলা কথাটা তাদেরকে আরও পুড়িয়ে মারছে। একে একে সবাইকে একটা প্রশ্ন। বারবার বাড়ির লোকের জ্বালাতন আর ভালো লাগছে না। তাই তো চিৎকার করে মাকে বললাম, প্লিজ আমাকে একা থাকতে দাও মা। তারপর অবশ্য আর কেউ আসেনি। আমি জানালার পাশে বসে আছি। সূর্যের প্রখর তাপ প্রায় নিঃশেষ হয়ে এসেছে। আকাশে লাল নীলিমার রেখা ফুটে উঠেছে। জানালাটা আর একটু খুলে দিলাম। চোখের কোণে লেপ্টে থাকা জলবিন্দু ওড়না দিয়ে হালকা মুছে নিলাম। উদাস মনে আকাশের পরিবর্তনের দৃশ্যটা উপভোগ করছিলাম, ভাঙা হৃদয়ে এতটুকু আশা জাগানোর নেশায়। ওরা 7 জন ছিল। ভার্সিটির ক্লাস শেষ করে নির্জনে বাড়ি ফিরছিলাম শহরের রাস্তা বেয়ে। আমার পছন্দের ব্রিজের উপর আসতেই একটা কার আমাকে নিস্তব্ধভাবে তুলে নিল। তারপর আমার স্মৃতির পাতা জ্ঞানশূন্য হয়ে এসেছিল। যখন সজ্ঞানে ফিরে এলাম, তখন নিজেকে অচেনা রুমে আবিষ্কার করলাম। খুব ভয় লাগছিল আমার। ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু ফিরতি প্রতিধ্বনি আরও ভয়ানকভাবে ধরা দিল আমার কানে।
মনে হলো এই স্থান জনশূন্যতার আধারে ভরে আছে। আমি গুটিসুটি মেরে ঘরের এক কোণে নিজেকে লুকিয়ে রাখলাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজে আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। কয়েকজন যুবক ব্যাপক আগ্রহ নিয়ে রুমে প্রবেশ করলো আর অদ্ভুত চাহনি নিয়ে আমার দিকে তাকিয়েছিল, যেন ক্ষুধার্ত হায়নার সামনে একখণ্ড মাংসপিণ্ড। আমি ভয়ে নিজেকে আরও জড়িয়ে নিলাম আর বললাম, কে আপনারা? প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কথায় তারা রাজ্য জয়ের হাসি দিয়ে লুটিয়ে পড়তে লাগলো। হঠাৎই কারো পায়ের আওয়াজে থমকে দাঁড়ালো ওরা। একদম নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে গেল। আমিও কিছুটা বিষময় নিয়ে তাকিয়ে থাকলাম। বেশ সুদর্শন এক লম্বা পুরুষ মাথার ঝাঁকড়া চুলগুলো ঠিক করতে করতেই রুমে প্রবেশ করলো। ওকে দেখে সবাই সরে দাঁড়ালো এবং সালাম দিল। বুঝলাম ইনি এদের পালের গোদা। রুমে ঢুকে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর উষ্ঠ হাসি দিয়ে চুল ঠিক করতে করতে আমার সামনে এসে বলল। আমি চরম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। আমার থুতনিতে হাত দিয়ে চোখটা তুলে ধরে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে তো তুমি। ঘৃণা, রাগ, ভয় তিনটাই চরম আকার ধারণ করলো আমার মনে। খুব শান্ত ভীত হয়ে একবার শুধু বললাম, কে আপনি? আর আমাকে এভাবে ধরে এনেছেন কেন? প্লিজ ছেড়ে দিন। কিছু না বলে ছেলেটি উঠে দাঁড়ালো, পেছন ফিরে ওদের জিজ্ঞেস করলো, খেতে দিয়েছিস ওকে? ওদের মধ্যে একজন বলে উঠল, দেমাগ দেখিয়ে খাইনি বড় ভাই। কথাটি শুনে হাসি দিয়ে আবার আমার কাছে এসে গালে আলতো করে ছুঁয়ে বলল, রাগ দেখাতে নেই, খেয়ে নাও। আমি তখন ক্রোধে আরেকবার বলে উঠলাম, আমায় ছেড়ে দে বলছি। আমার বাবা জানতে পারলে তোদের একজনকেও বাঁচিয়ে রাখবে না। ছেলেটি দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু আমার কথা শুনে রাগে তার চোখগুলো নিমিষে লাল হয়ে গেল। আমার দিকে ভয়ানক রাগী চোখে তাকিয়ে খাবারের প্লেটটা ছুঁড়ে মারলো আর বলল, কি বললি? আরেকবার বল। তোর বাবার এত দম? একে এক্ষুনি বুঝিয়ে দি ওকে কেন এখানে আনা হয়েছে। ওর বাবার কলিজার মতো মেয়ের এমন হাল করবি যেন কোথাও মুখ দেখাতে না পারে। তারপর চলে যাচ্ছিল ছেলেটা, আর অন্য ছেলেগুলোর চোখের নজরে আগ্রাসী ভাব আমায় বিচলিত করে তুলেছিল। আমি নিজের সম্মান আর নিজেকে বাঁচাতে দৌড়ে ছেলেটার পা চাপড়ে ধরি। প্লিজ আমাকে ছেড়ে দিন আর ওদেরকে থামতে বলুন। আমাকে এভাবে শেষ করবেন না। আমি আমি কি ক্ষতি করেছি আপনার? প্লিজ প্লিজ ছেড়ে দিন না আমায়। বলেই কান্নায় ভেঙে পড়ি আমি। আর আমাকে অবাক করে ছেলেটি আমার চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে তুলল। ব্যথায় চিৎকার করে উঠলাম আমি। ছেলেটি চোখের ইশারায় ছেলেগুলোকে বাইরে যেতে বলল। আমার ভয় আরও দ্বিগুণ বেড়ে গেল। আমি ব্যথায় কান্না শুরু করে দিলাম। ছেলেটির একটুও দয়া হচ্ছে না। হঠাৎই আমাকে দেয়ালে ছুঁড়ে মারল ছেলেটি। আমি ধাক্কা খেয়ে পড়ে গেলাম মেঝেতে। তারপর ছেলেটি বিস্ময় করা হাসি দিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। তারপর হাসতে হাসতে আমাকে বলে উঠল, খুব ভয় পেয়েছো খুকি, তাই না? তারপর আবারও আমার কাছে এসে কর্কশ কণ্ঠে বলে উঠল, এই ভয়টি তোর চোখে দেখতে চাই আমি। আমি ভয়ে আর কিছু বলছিলাম না। তারপর ছেলেটি উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে পড়ল। হঠাৎই তার মাঝে এক নীরবতা ভর করল।
ও একদম শান্তভাবে বাইরে তাকিয়েছিল। ওর এমন ভাব দেখে আরও ভয় পেয়ে যাই আমি। মনে হচ্ছিল নিশ্চিত কোনো সাইকোর হাতে বন্দি আমি। কিন্তু হঠাৎই ছেলেটা বাইরের দিকে তাকিয়ে বলে উঠল, সত্যি তোমার কোনো দোষ নেই, তোমাকে এমনিতে তুলে এনেছি। জানো, একটু আগে ছেলেদের দেখে তুমি যেমনটা ভয় পাচ্ছিলে, যেমন অনুরোধ করেছিলে, তেমন অনুরোধ আমিও একদিন করেছিলাম, কিন্তু কাজ হয়নি, একেবারে কাজ হয়নি। বলেই বড় করে শ্বাস নিল ছেলেটা। তারপর জানালার গ্রিলটাকে পেছন রেখে সামনে ফিরে তাকালো। ওর কথা শুনে আমার মধ্যে অস্বাভাবিক আগ্রহ জেগে উঠল। কেননা এক বিশাল আবেগ মিশ্রিত রূপ তার ভেতরে দমিয়েছিল। হঠাৎই যেন হিংস্র বাঘের আহত রূপ ফুটে উঠল। আমি তখনও কিছু বলার সাহস পাচ্ছিলাম না, শুধু দাঁড়ানোর চেষ্টা করলাম ওয়াল ঘেঁষে। তারপর আবারও ছেলেটি বলতে লাগলো, দেখো, একটু আগে কেমন যেন ঘাবড়ে গেলে, অথচ আমাকে তুমি একটু বিশ্বাস করলে না যে তোমার কিচ্ছুই হবে না। আর কেনই বা করবে? আমি তো তোমার একদম অপরিচিত। কিন্তু একবার ভাবো, আমি যদি তোমার পরিচিত হতাম, এতটা ভয় পেতে বলো? আমি ওর কথায় সায় মেলাতে সংকোচ মাথা নেড়ে বললাম, না, পেতাম না। ও একটু হেসে উঠল, তারপর বলল, কিন্তু জানো, আমার পরিচিত জনকে দেখেও সেদিন খুব ভয় পেয়েছিলাম। একটু শুনিনি আমার কথা। এতটুকু বলেই আবারও কর্কশ কণ্ঠে বলে উঠল, কিন্তু হ্যাঁ, এই ভয় আবারও তোমার বাবা মিস্টার আফজালের চোখে দেখতে চাই আমি, দেখতে চাই। আর সেজন্যই তোমাকে এখানে এনেছি আমি। বলে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। আমি তাজ্জব বনে গেলাম ওর কথা শুনে। সাহস নিয়ে পেছন ফিরে ডাকলাম তাকে, কিন্তু কিছুতেই সাড়া মিলল না। অন্যথায় রুমটা বন্ধ হয়ে গেল। আমি নির্বাক হয়ে মাটিতে বসে পড়লাম আর ভাবলাম, আমার বাবা, কিন্তু আমার বাবার সাথে এই ছেলেটার কী সম্পর্ক, কী সংযোগ তাদের? কোনো উত্তরই মেলাতে পারছিলাম না। আমার ভেতরটা অস্থিরতায় ছেয়ে নিল। রংধনু রং। বেশ কিছু সময় পেরিয়ে গেল। এই প্রথমবার বাহিরটা দেখার জন্য জানালাটা মেলে দিলাম। বাহিরের প্রকৃতি আমাকে মুগ্ধ করল। পাহাড়ে ঘেরা চারপাশ আর বিপুল জলরাশির ঝর্ণা হয়ে পড়া খুব কাছ থেকে দেখতে পেলাম। মাঝে মাঝে সাজের বাতাস ছুঁয়ে যাচ্ছে আমাকে। হালকা শীতের অনুভূতিও কাজ করছে শরীরে। বোধহয় দূর পাহাড়ে বৃষ্টি ছুঁয়ে নিয়েছে। কিন্তু কোথায় আমি আটকে আছি আমি কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎই সজোরে দরজা খুলে গেল। আমি আটকে ফিরে তাকাই সেদিকে। এক হাতে খাবার আর আরেক হাত দিয়ে চুল মুছতে মুছতে ছেলেটা ভেতরে প্রবেশ করলো। তার চোখ মুখে তখন নিবিড় মায়া। মনে হচ্ছিল যেন সদ্য প্রেমে পড়া রোমান্টিক সেই বালক। জানি না আমার ভেতরে সেই অজানা ভয়টা আর কেন কাজ করছিল না। সবই যেন স্বাভাবিক মনে হচ্ছিল আমার। ছেলেটি খাবার আমার দিকে এগিয়ে দিল। এবার আর ফিরিয়ে দিতে ইচ্ছে হলো না। খুব খিদে পেয়েছিল, তাই কিছু না ভেবেই খাওয়া শুরু করলাম। মাঝপথে একবার মনে হলো আমি একাই শুধু খেয়ে যাচ্ছি, কিন্তু ছেলেটা কোথায়? ভেবে চোখ তুলতেই দেখি ছেলেটা এক মনে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ তুলে তাকাতেই চোখ সরিয়ে নিল সে। ভীষণ অবাক লাগছিল আমার। কিছুক্ষণ চুপ ছিলাম দুজনেই। তারপর এক ছেলে রুমে ঢুকে বলল, আবির ভাই, কেউ ডাকছে আপনাই।
সেই প্রথম ছেলেটার নাম জেনেছিলাম আবির। তারপরও বাহিরে যাবার কারণটা জানতে একটু বিচলিত হয়ে পড়ি। কিন্তু কি যেন হলো ছেলেটা দ্রুত রুমে ঢুকে আমাকে বলল, খুব চিন্তা হচ্ছে তোমার বাবার? তোমার জন্য এত দূর পর্যন্ত খোঁজ লাগিয়েছে তোমার বাবা, কিন্তু জানে না এটা আমার এলাকা, এটা আবিরের এলাকা, আবিরের। খুব জোরেই বলছিল কথাটা। এবার আমার বিষময়ের মাত্রা বেড়ে চলল। তারপর নিজ থেকেই ছেলেটি বলা শুরু করলো, কি শুনবে তুমি বলো? আর শুনে নিজেকে ঠিক রাখতে পারবে তো? আমি বিচলিত হলাম আবারও। জানি না কি অজানা সত্য জানতে চলেছি আমি, কিন্তু যত কঠিনই হোক আমাকে জানতেই হবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর। ছেলেটি দম নিয়ে বলল, খুব সাদামাটা পরিবার থেকে ভালো মানুষের মুখোশ পরে বড় করার তাগিদে আমাকে নিয়ে গিয়েছিল তোমার বাবা। তখন তুমি পৃথিবীতে আসোনি। আমি তখন 5-6 বছরের মতো বয়সের। তোমার বাবা আমাকে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সময় ও সুযোগের ব্যবহারে আমাকে মাফিয়া জগতের ডান হাত হিসেবে বড় করে তোলে। তোমার বাবার প্রশ্রয়ের প্রথম 10 বছরের বয়সে খুন করি আমি, কিন্তু বলেই ছেলেটা থেমে গেল। আর এদিকে আমার পায়ের তলায় মাটি সরে যাচ্ছিল। নিজের কান আর চোখকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার বাবার এরূপ গুণকীর্তন স্বপ্নেও ভাবতে পারিনি। কান্নায় ভেঙে পড়লাম মাটিতে, আর সব মিথ্যা বলে চিৎকার করতে লাগলাম। তারপর ছেলেটিও অশ্রুসিক্ত নয়নে আমাকে স্পর্শ করে বলল, বিশ্বাস করো শোভা, আমি একটু মিথ্যে বলছি না। আমি কান্নারত অবস্থায় মাথা নাড়লাম। হ্যাঁ শোভা, আমি তোমাকেও চিনি। ইনফ্যাক্ট তোমার পুরো পরিবারকে আরো ভালো করে চিনি। আমি তোমায় বলেছিলাম তো, সহ্য করতে হবে তোমায়। তুমি তখন তোমার মায়ের গর্ভে, আর আমি তখন প্রায় 9 থেকে 10 বছরের ছেলে। তোমার বাবা যে আমায় দিয়ে খুন করিয়েছে তাই নয়, কথাটি অপ্রিয় হলেও সত্য। তোমার বাবা একজন নারী পিপাসু লোকেও বটে। ঘৃণায় আমার কান্নার বেগ আরো বেড়ে গেল। আর এত বড় কথাটা কিছুতেই হজম করতে পারছিলাম না। তাই ছেলেটির কলার চেপে বললাম, দেখুন, আপনি কিছুতেই এমন কথা বলতে পারেন না আমার বাবা সম্পর্কে। আবির এক ঝটকায় আমার হাতটা ছাড়িয়ে হাসি কান্নারত অবস্থায় বলল, এ মেয়ে, কি ভাবো তুমি আমাকে? বলেই আমার বাহু ধরে ঝাঁকি দিয়ে বলল, বলো এ মেয়ে, বলো। আমি পারতাম না তোমাকে দর্শন করতে? পারতাম না তোমার সর্বোচ্চ কেড়ে নিতে? বলো, কথার জবাব দাও। কিন্তু কিছুই করিনি তোমায়। কিন্তু কেন করিনি জানো? আমি তোমার বাবার মতো জানোয়ার না। শুধু তোমার বাবাকে এটা বোঝাতে যে অন্যের সাথে যেটা অন্যায় সেটা নিজের কলিজার সাথে হলে কেমন লাগে। আবারও সজোরে ঝাঁকি দিয়ে এক নাগাড়ে বলল, হে মেয়ে, জানো তুমি, জানো তোমার বাবার চরম সত্য সম্পর্কে? তুমি তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমার বাবা আমার বোনকে। বলেই চিৎকার করে কেঁদে উঠল ছেলেটা। আমার ভেতরে দমড়ে মুচড়ে উঠছিল। কাঁদতে কাঁদতে ছেলেটি পাগল প্রায় হয়ে উঠল। আমি তাকে ঝাঁকি দিয়ে তখন বলে উঠলাম, প্লিজ বলুন কি হয়েছে আপনার বোনের, প্লিজ বলুন। ছেলেটি কিছুটা শান্ত হয়ে বলে উঠল, আমার চোখের সামনে আমার বোনের উপর নির্যাতন করে তোমার বাবা। আমি স্পষ্ট শুনছিলাম আমার বোনের আকুত মিনতি।
আমি খুব করে চিৎকার করেছিলাম সেদিন, কিন্তু কোনো কথায় তোমার বাবা কর্ণপাত করেনি। লজ্জায় ঘৃণায় আমার বোন আত্মহত্যা করে। সেদিন সদ্য গ্রাম থেকে আসা আমার বোনের লাশটাও ভালোভাবে দেখতে পারিনি। তোমার বাবা আমাকে খুনের আসামি বানিয়ে জেলে ভরে দেয়। একটা রুমের ভেতর তখন কান্নার রোল, যেন কেউ কাউকে থামাতে পারছি না, আর কেউ থামাবার চেষ্টাও করছি না। সে এক আকর্ষণীয় মুহূর্ত। সেদিন নিজের উপর নিজের ঘৃণা বেড়ে যাচ্ছিল, নিজেকে কিছুতেই সংযোগ করতে পারছিলাম না। যে পরিবারকে এত কাছ থেকে দেখেছি, এত কাছ থেকে দেখেছি যে এই কথাগুলো আমার মাঝে হজম হচ্ছিল না। আবার একজন বোনহারা ভাইয়ের আর্তনাদও আমাকে ঠিক থাকতে দিচ্ছিল না। এ এক কোন পরিস্থিতি! পরদিন সকালে ছেলেটি আমার কাছে এসেছিল আর বলেছিল, তোমাকে বাসায় ফিরিয়ে দিয়ে আসবো, কিন্তু কখনো যদি আমার এই সততার প্রমাণ লাগে, চলে আসবে আমার কাছে। তোমার ফিরে আসার অপেক্ষা করব। আমার এই পাহাড়ের শহরে, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। বলে ছেলেটি আমার সামনে থেকে চলে গেল। শত ডাকেও পেছন ফিরল না ছেলেটি। হঠাৎই দরজায় আবারও কড়া পড়ল, আর সাথে সাথেই নিজের ভাবনার মুহূর্তে ছেদ ঘটল আমার। মায়ের ডাকে নিজেকে শান্ত করলাম, চোখের জল মুছে মাকে ভেতরে ডাকলাম, জড়িয়ে নিলাম মাকে। মায়ের কোলেই মাথা দিয়ে শুয়েছিলাম কিছুক্ষণ। হঠাৎই মাকে প্রশ্ন করে বসলাম বাবা সম্পর্কে, কিন্তু মায়ের চোখেও জল কোনার আনাগোনা দেখতে পেয়েছিলাম। তার মানে চিরন্তন সত্যের প্রাচীর আজ চিরন্তনভাবেই প্রকাশিত হলো আমার চোখে। তাই তো নিজেকে আর এই পুরীতে কিছুতেই আটকে রাখতে পারছিলাম না। তাই তো মাঝরাতে সেই কুয়াশার চাদরে ঢেকেই রওনা হলাম আমার দ্বিতীয় প্রশ্নের জবাবের আশায় পাহাড়ি প্রান্তরে। জানি না এই প্রত্যাবর্তন কিসের জন্যই বা এই পথ চলা। শুধু জানি এই প্রত্যাবর্তন নিজের আশ্রয়ের, নিজের কল্যাণের, নিজের শেষ মহান আশ্রয়ের। আজকের গল্পটি এ পর্যন্তই। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।